আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। তবে আমি মানসিকভাবে মোটেও ভালো নাই। কারণ আজকে সকালে অর্থাৎ 27শে জুলাই 2026 আজকে সকালে দৈনিক সমকালে এমন কিছু কথা নিয়ে এমন একটা নিউজ এসেছে যেটা শোনার পরে বা আপনাদের আমি যদি বলতে যাচ্ছি, যেটা আমি আল্লাহর ইচ্ছা বলতে যাচ্ছি, এটা জানার পরে আপনারা মানসিকভাবে অনেক ভেঙে পড়বেন। আমি কথা না বাড়ায় একটু কাজে চলে যাই, কারণ আমরা অলরেডি এই নবম পে স্কেল নিয়ে মানসিকভাবে পুরো ভেঙেই পড়েছি। তো খেয়াল করেন কি কি আলোচনা এসেছে, কি কি ওখানে বলা আছে। ওখানে বলা আছে, আপনার স্ক্রিনে দেখতে পাবেন। বলেছে যে গতকাল 26শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের যে মিটিংটা ছিল সেই মিটিং তিনি করেন, অর্থাৎ 5 ঘন্টা ব্যাপী তিনি মিটিংটা তিনি করেন। এবং এতে আপনার পে স্কেলের আর্থিক প্রভাব, সামষ্টিক অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থা, এই সব কিছু এবং রাজস্ব ব্যবস্থা প্লাস বাংলাদেশের সক্ষমতা, রাজস্ব সক্ষমতা, এই সব কিছু নিয়ে তিনি যখন বিস্তারিত আলোচনা করলেন, তখন তিনি সিদ্ধান্ত দিলেন বা এক ধরনের সুপারিশ করলেন বা পরামর্শ দিলেন যে নবম পে স্কেল গেজেটটাকে পিছিয়ে দেওয়ার, অর্থাৎ এই মুহূর্তে না দেওয়ার। তার মানে এই মুহূর্তে মানে কোনটা? একে তো জুলাইয়ে তো হবেই না, প্লাস যে কথা উঠে এসেছিল অর্থাৎ আপনার আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে, সেটাও সম্ভব না। উনি বলেছেন এটাকে পিছিয়ে দিতে। এর পিছনে কারণগুলো তো আমি অলরেডি বললাম, এইগুলা এটা ওনার কারণ। এর পিছনে আরও কিছু কথা আছে জরুরি, একটু খেয়াল করে। তা হচ্ছে অর্থ অর্থ মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট সূত্র, সেই সূত্র মতে জানা গেছে যে আইএমএফ আর্থিক চাপের বিষয়টি মাথায় রেখে, অর্থাৎ বাংলাদেশের এই যে অর্থনীতি, তার এই যে বিষয়, বর্তমান অর্থনীতির যে নাজুক অবস্থা, সেই অবস্থাটা মাথায় রেখে আইএমএফ সরকারকে নির্দেশ দিয়েছিল বা এক ধরনের পরামর্শ দিয়েছিল যে নতুন করে নবম পে স্কেলটা যেন 2 বছরের মধ্যে করা না হয়, অর্থাৎ 2 বছরের মধ্যে যেন নতুন নবম পে স্কেল বাস্তবায়ন করা না হয়, এটা তারা বলেছিল। তবে সরকার সেটা শুনেনি এবং এটা শুনতে সরকার আগ্রহী নয়। সরকার চেয়েছে যে যেন যত দ্রুত পারা যায় তত দ্রুতই যেন এই গেজেটটা দিয়ে দেওয়া যায়, এটাই সরকার চেয়েছে এবং এটাই তারা চাচ্ছে। তো আইএমএফ তখন সরকারকে বলে যে অ্যাটলিস্ট অক্টোবর পর্যন্ত ডিলে করতে বা অক্টোবর পর্যন্ত আপনার এই নবম পে স্কেলকে ঝুলিয়ে রাখতে। খেয়াল করেছেন কেন? এখন প্রশ্ন হচ্ছে কেন। অক্টোবরে থাইল্যান্ডে আইএমএফ এর বার্ষিক সভার নতুন ঋণ কর্মসূচির যে আলোচনা, সেই আলোচনা আছে এবং ওই সময় তারা এই নবম পে স্কেলের আর্থিক প্রভাব নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ থাইল্যান্ডে বসে। খেয়াল করেছেন? এবং পরবর্তীতে নভেম্বরে আইএমএফ বাংলাদেশে যখন আরেকটা দল হিসেবে আসবে, অর্থাৎ আরেকটা দল নিয়ে যখন আসবে, তখন তারা এসে নতুন ঋণ কর্মসূচি ও আমাদের নবম পে স্কেল নিয়ে আরও আলোচনা করবে। তার মানে খেয়াল করেন এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, তার মানে আইএমএফ হস্তক্ষেপ কিন্তু এখনো রয়ে গেছে। আমরা অনেকেই ভেবেছিলাম এই হস্তক্ষেপটা নাই, কিন্তু আজকে দৈনিক সমকালের যে নিউজ, এই নিউজ যা দেখলাম তাতে যা বুঝলাম, তাতে আইএমএফ এর হস্তক্ষেপ এখনো বর্তমান এবং আইএমএফ নভেম্বর পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে চাচ্ছে। বুঝতে পেরেছেন? এরপরে নভেম্বরে এসে যদি তারা কোনো কারণে আরও বেশি হস্তক্ষেপ করে, তাহলে তো আমরা ডিসেম্বরের দিকেও গেজেট পাবো না। বুঝতে পেরেছেন আমি কেন বললাম যে ভিডিওটা আজকে কেন গুরুত্বপূর্ণ? তারা কি বলেছে একটু খেয়াল করেন। অর্থাৎ আইএমএফ বলেছে যে সরকারের রাজস্ব আয় এখনো প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই এবং এ পর্যায়ে পে স্কেল দিলে সরকারি ব্যয় আরো বেড়ে গিয়ে মূল্যস্ফীতি বাড়বে। বুঝতে পেরেছেন? যেটা আমরা আন্দাজ করেছিলাম যে তারা এটা বলতে পারে, সেটাই তারা বলেছে। এখন তারা কেন এই কথা বলেছে খেয়াল করেন। 2026-27 অর্থ বছরে 14.5 লাখ বা 15.5 লাখ এই যে সরকারি কর্মচারী এবং কর্মকর্তা, তাদের জন্য 89,836 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বুঝতে পেরেছেন? বাজেটে। এবং এটা আইএমএফ জেনেছে। এবং 9 লাখ পেনশনভোগী ও মানে পেনশনভোগী যারা আছেন তাদের জন্য প্লাস যারা গ্র্যাচুইটি পাবেন, অর্থাৎ এই পেনশন ও গ্র্যাচুইটি বাবদ এই খাতে মোট ব্যয় 1,41,434 কোটি টাকা ধরা হয়েছে এই বাজেটে। খেয়াল করেছেন? এছাড়াও জনপ্রশাসন নিট খাত যেটা আছে, এই খাতে সংশোধিত বাজেটের তুলনায় অতিরিক্ত 54,572 কোটি টাকা বরাদ্দ হয়েছে। খেয়াল করেছেন? এটা বরাদ্দ হয়েছে। এর মধ্যে 44,000 কোটি টাকা পে স্কেলের জন্য ব্যয় করা হবে বলে জানানো হয়েছে, বা এই ধরনের একটা বাস্তবায়ন করা হবে বলে এই ধরনের একটা সিদ্ধান্ত এসেছে। এবং এই পে স্কেলে কিন্তু এখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ এই 14.5 লাখ বা 15.5 লাখ এরা না, প্লাস 9 লাখ পেনশনভোগী শুধু তারা না, এমপিও ভুক্তরাও আছেন, প্লাস বেসরকারিরাও আছেন। যদি বেসরকারি মানে বেসরকারি ভুল বলেছি, বেসরকারি না, বেসামরিক খাত যেগুলো আছে, অর্থাৎ আপনার আরও এক্সট্রা যে খাতগুলো আছে প্লাস সামরিক খাত যেগুলো আছে, সব কিছু মিলেই হচ্ছে এই 44,000 কোটি টাকা পে স্কেলের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু এই অর্থ বছরের জন্য। তাহলে এই সব জিনিসগুলো যখন আইএমএফ পেয়েছে, তখন একে তো আইএমএফ চাচ্ছিলই না যে কোনোভাবেই
মানে যেন গেজেট হোক এখন এইটা। তো তারা তাদের ঋণ বা তারা যে ঋণ দিবে বা যে ঋণ কর্মসূচি প্লাস তাদের যে হস্তক্ষেপ বাংলাদেশের উপরে, এই সব কিছু মিলিয়ে এমন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যে শেষ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে 26শে জুলাইয়ের যে সচিবালয়ের যে বৈঠক আছে ওই বৈঠকে তিনি বলেই দিয়েছেন যে আগস্টে কোনোভাবেই এটা সম্ভব না, তোমরা এটাকে আরও বেশি ডিলে করে বা আরও কীভাবে আরও আলোচনা করে পরবর্তীতে তোমরা এটাকে গেজেট আকারে দাও, তারপর আমি সই করে দেবো ইনশাল্লাহ। বিষয়টা এরকমই এসেছে, উনি হয়তো এভাবেই বলেছেন, কথায় যা আসছে আর কি, সমকালীন নিউজে যা আসছে। আরও একটা জরুরি কথা যেটা বলার দরকার তা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে আরও জানা গেছে যে এই পে স্কেলের জন্য আরও 2 থেকে 4টা বৈঠক বা 2 থেকে 3টা বৈঠক এক্সট্রা লাগবে এবং ওই বৈঠকগুলা হতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। তার বৈঠকের পর বৈঠক পে স্কেলের আরও নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার জন্য এইরকম বৈঠকের পর বৈঠক এইরকম করতে করতে বা এই ধরনের আলোচনা, এই সুপারিশ আজ ওই সুপারিশ, কোনটা কাটছাট হয়ে কোনটা হবে কোনটা হবে না, কোনটা বৃদ্ধি হবে কোনটা বৃদ্ধি হবে না, বেতন কি 100% বর্ধিত হবে কিনা নাকি 100 থেকে 140% পর্যন্ত বর্ধিত হবে, কার জন্য কতটুকু বর্ধিত হবে, কোন গ্রেডে কতটুকু, 1 থেকে 9 কত, 10 থেকে 20 কত, 1 থেকে 10 কত, 11 থেকে 20 কত, এই যত তার এই বৈঠকের পর বৈঠক সরকারি যেসব নিয়মকানুনগুলো আছে এইগুলো পালন করতে করতে দেখা যাবে যে যে আশা জেগেছিল যে আগস্টের 2য় সপ্তাহে না হলেও সেপ্টেম্বরে হবে, তা হবে না। অর্থাৎ সেই ডিসেম্বর পর্যন্ত গেজেটের জন্য টেনে নিয়ে যাওয়া হবে এবং আমরা আদৌ সেই ডিসেম্বরে আশা রাখতে পারি কিনা তা নিয়ে আমি আজকে কোনো যথার্থ কোনো কথা বলতে পারলাম না, কারণ সমকালে যে নিউজ আমি দেখলাম তা যথাযথই মনে হলো। প্লাস দৈনিক যুগান্তরের নিউজ তো কয়েকদিন ধরে দেখতেই আছি, আরও তো বিভিন্ন জায়গার নিউজগুলো দেখতে আছি, তাই না? তো এই হচ্ছে অবস্থা। আমি আর কিছু বলবো না। আল্লাহ সম্মান এবং রিজিক সবই আল্লাহর হাতে, এটা যেমন সত্য, তেমনি যাদেরকে তিনি উসিলা করে যাদেরকে দিয়ে তিনি দেওয়াবেন এই এই পৃথিবীতে বসে, তারা যদি নানা ধরনের হস্তক্ষেপের শিকার হয়, তারা যদি নানা ধরনের জটিলতার মধ্যে থাকে, তো তার সাফারার তো আমরাই হচ্ছি, তাই না? তো এই আর কি, খুব খারাপ লাগতেছে। এরভাবে খারাপ আমি আজকে এই পেজকে নিয়ে কোনো নিউজ নিয়ে আমার লাগেনি, আজকে যতটা লাগলো। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমার প্রচণ্ড খারাপ লাগতেছে। আপনারা আপনাদের কমেন্ট জানিয়েন, আপনাদের মতামত জানিয়েন। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ যেন আমাদেরকে পে স্কেলটা দ্রুত দেন, আমাদের খুব দরকার। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, স্যার আপনি সদয় হলে ইনশাল্লাহ আমাদের এই মূল্যস্ফীতির মাঝখানে, মূল্যস্ফীতি বাড়বে এটা সত্যি কথা, তবে স্যার মূল্যস্ফীতি তো অনেক আগেই বেড়ে গিয়েছে বাংলাদেশে, অনেক আগে থেকে মূল্যস্ফীতি চলমান। আমাদের পে স্কেলের জন্য এটা কতটুকু বা বাড়বে আপনি যদি স্যার একটু সদয় হয়ে দেখেন, আপনি অনুমোদন দিলে ইনশাল্লাহ আমার মনে হয় না আর কারোর কোনো হস্তক্ষেপের কোনো কিছুতে কোনো কিছু যায় আসবে। তো স্যার আপনার কাছেই শুধু অনুরোধ, আপনি একটু এটাকে সদয় দৃষ্টিতে দেখেন। এই অনুরোধ রেখেই আমি আমার মতোই ক্ষুদ্র মানুষ, একজন ক্ষুদ্র সরকারি চাকর বলেন বা চাকরিজীবী, এখান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।